স্বাগতম প্রেমানুভূতিতে। এখানে প্রতিটি গল্পে লুকিয়ে থাকে ভালোবাসা, অনুভূতি, সম্পর্কের টানাপোড়েন আর জীবনের না বলা কিছু কথা। যদি গল্প ভালোবাসেন তাহলে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। চলুন শুরু করা যাক আজকের গল্প। আগেও ক্ষত থাকার কারণে নাজিমুদ্দিনের অবস্থা হলো করুণ। অবশ্য হামিদ আর চারুর মাঝে বিন্দুমাত্র করুণা ছিল না। এবার হামিদ আবারও ছুরিটা গরম করে নিল এবং সেই গরম ছুরিটাই সরাসরি নাজিমুদ্দিনের চোখে ঢুকিয়ে দিল। চারুও একই কাজ করলো নাজিমুদ্দিনের অপর চোখের সাথে। ছুরিটা তখনও গরম ছিল। হামিদ নাজিমুদ্দিনের দুটো কানই সেই গরম ধারালো ছুরির সাহায্যে কেটে ফেলল। নাকটাকে পাথরের সাহায্যে থেতলে ফেলল। একে একে নাজিমুদ্দিনের সকল দাঁত খুলে ফেলতেও ভুলল না। এখন আর না, আরও কাজ বাকি আছে আমাদের। চারু নিজের হাতের ছুরিটা তুলে নিল। নাজিমুদ্দিনের সারা শরীরে এমনভাবে আঘাত করলো যাতে তার ব্যথা হবে ঠিকই, কিন্তু সে মারা যায় না। অতঃপর এলো সেই মাহেন্দ্রক্ষণ। চারু আবারও ছুরিটা হাতে তুলে নিয়ে আঘাত করলো আর তারপর হাত ও ছুরির সাহায্যে বের করে আনলো নাজিমুদ্দিনের কলিজা। এতক্ষণ চারুর কোনো কষ্ট হচ্ছিল না, কিন্তু যখনই কলিজাটা বের করে আনলো তার ভেতরটা কেমন করে উঠল। যতই হোক লোকটা তার জন্মদাতা ছিল। কিছুক্ষণ আগেই ও জানতে পেরেছে বাবা সম্বোধন করা এই লোকটি আসলেই তাকে ভালোবাসতো। অকারণেই বুকটা ভারী হয়ে এলো। কিচ্ছু ভালো লাগছে না। এই লোকটাই ওর যন্ত্রণাময় জীবনের সবচেয়ে বড় কারণ। তাও তার মৃত্যু মানতে চারুর কষ্ট হচ্ছে। যতই হোক নাজিমুদ্দিন তার বাবা ছিল। খুন করা এই ব্যক্তিগুলোর মধ্যে চারুর যদি কারোর প্রতি মায়া লেগে থাকে তবে সেটা নাজিমুদ্দিনের জন্য লাগতো। চারু অনুভব করলো তার দু চোখে থেকে জল পড়ছে। চারু আটকাতে চাইলো সেই জল, কিন্তু সেটা থামলো না। অনর্গল গড়িয়ে পড়তে লাগলো চোখ থেকে। নাজিমুদ্দিনকে ঘৃণা করেও কেন তার মৃত্যুতে চারুর চোখে জল? তবে কি মনের কোণে এখনো তার জন্য ভালোবাসা ছিল? আদৌ কি সত্যি সেটা ভালোবাসা? নাজিমুদ্দিন ওরফে সুবাহানের আসল নাম তাহলে বিশ্বজিৎ? হুম। আপনি আমাকে আগে এইটা বলেননি কেন বেলিফুল? কেন? বলতে ইচ্ছা হয়নি। সাজিদ হতাশ হলো। কে জানে এই মেয়ে আর কত কিছু তাকে বলেনি। সাজিদ, আপনাকে একটা প্রশ্ন করি। করুন। পুলিশেরা এখনো আমার মতো এমন ভয়ঙ্কর আসামি খুঁজছে না কেন? আপনার কেসটার মেন ইনভেস্টিগেটর আমি চারুলতা। আমি আপনার কেসটা তেমন গুরুত্বপূর্ণ দিয়ে দেখছি না বিদায় পুলিশ ডিপার্টমেন্টে কেউ আপনাকে খুঁজছে না। আপনার সহকর্মীরা? তারাই আপনাকে ধরার কাজটা আমাকে দিয়েছে। পুলিশ ডিপার্টমেন্টের কাছে আপনাকে জবাবদিহিতা করতে হচ্ছে না এর জন্য? কেন আপনি এমন ভয়ঙ্কর আসামিকে খুঁজে এত টালবাহানা করছেন? আপনার কেসটা সম্পর্কে আমরা তেমন কাউকে কিছু জানাইনি। শুধুমাত্র কয়েকজনই আপনার সম্পর্কে জানেন। কেন জানাননি? আমাদের কিছু নিয়ম আছে চারুলতা, আপনি বুঝবেন না, বাদ দিন। ঠিক আছে, আমরা তাহলে এখন যাব। কোথায় যাবেন? আমার ভাই আর ভাবির সাথে তাদের বাসায় যাব। কেন? আমার ইচ্ছে হচ্ছে তাই, আর আপনি যদি ভেবে থাকেন আমি মতামত পাল্টাবো তাহলে আপনি ভুল। তাই আমাকে শুধু শুধু কিছু বলে সময় নষ্ট করবেন না। সাজিদ আসলেই চারুর সিদ্ধান্ত বদল করতে পারল না। চারু চলেই গেল হামিদ আর ফাতেমার সাথে। নাজমা বেগম অবশ্য না খেয়ে যেতে দিলেন না তাদের। চারু পুতুলকে জিজ্ঞেস করেছিল সে যেতে চায় কিনা, কিন্তু পুতুল নিজের পরীক্ষার জন্য যেতে পারল না চারুর সাথে। নিস্তব্ধ অন্ধকার রাতে চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। এমন সময় এই সময় এত কুয়াশা কোথা থেকে এলো কে জানে। এখন তো শীতকাল চলছে না। চারু এগিয়ে গেল আর একটু সামনের দিকে। কিছুটা সামনেই একটা নারী অবয়ব দেখা যাচ্ছে, যে পিছনে ঘুরে আছে। পরনে তার সাদা শাড়ি। মধ্যবয়স্ক এই মহিলাটি শাড়ির আঁচল দিয়ে ঘোমটা টেনেছে। কি আপনি? চারুর কথায় সেই নারী অবয়বটি চারুর দিকে ঘুরে দাঁড়ালো। মহিলাটির মুখে মায়াবী হাসি। কি অদ্ভুত সুন্দর! চারু অবাক হয়ে কাঁপা কাঁপা কণ্ঠে উচ্চারণ করলো, মা। কেমন আছো চারু? চারুর এখনো বিশ্বাস হতে চায় না সে সত্যিই মনোরমার সামনে দাঁড়িয়েছে। কিন্তু মনোরমা এখানে কিভাবে এলো? চারু ধীর পায়ে এগিয়ে গেল মনোরমার দিকে। এতটাই কাছে যে এখন সে চাইলেই মনোরমাকে ছুঁতে পারবে। কিন্তু চারুর ভয় হচ্ছে।
যদি মনোরমাকে ছুঁলেই সে হাওয়ায় মিলিয়ে যায়। মা, আমি কি তোমাকে ছুতে পারি মা? প্লিজ মা, একটুখানি। মনোরমা নিজের বুকে জড়িয়ে নিলেন চারুকে। এত বছর পর মায়ের সান্নিধ্য পেয়ে চারু ডুকরে কেঁদে উঠল। কি হইল মা, কান্দোস কেন? তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে মা? তোমার একবারও আমার কথা মনে হলো না? কিভাবে ওই নরপিশাচটার সাথে আমাকে একা ছেড়ে দিলে? একা কই ছাড়লাম রে মা, হামিদ আছে তো। হামিদ তোরে অনেক ভালোবাসে। তুই দেখবি তোর ভাই থাকতে কেউ কোনোদিন তোর ক্ষতি করতে পারবে না। তুমি আবার ফিরে আসো না মা। আমার আর ভালো লাগে না। এই জীবনটা নিয়ে আমি ক্লান্ত হয়ে গেছি। হয় তুমি ফিরে এসো, নইলে আমাকে নিয়ে যাও তোমার সাথে। তা যে হয় না মা, এই দুনিয়ায় প্রত্যেকেরই কিছু নির্দিষ্ট কাজ থাকে। সেই কাজ শেষ হলেই তাদের ছুটতে হয় সেই অজানা গন্তব্যে। আমার কাজ শেষ হইয়া গেছে, তাই আমারে চইলা যাইতে হইতেছে। নিজের বাকি কাজ আমি হামিদ আর তোরে দিয়া দিছি। হামিদ তোরে দেখবো আর তুই হামিদরে দেখবি। কিন্তু মা, তোর কাজ তো শেষ হয় নাই। তোর যে আরো অনেক দায়িত্ব বাকি আছে রে মা। সেইগুলো শেষ না কইরা তুই আসতে পারবি না। একটা এতিম মায়ারে বড় কইরা তোলার দায়িত্ব যে তোর। এতিম মেয়ে? একটা এতিম মেয়েকে আমি বড় করব? কিন্তু কেন? চারু অবাক হয়ে প্রশ্ন করলো মনোরমাকে। মনোরমা মুচকি হেসে বলল, তোর কপালে তাই লেখা আছে মা। মায়াডারে অবহেলা করিস না। নিজ সন্তানের মতোই দেখিস। তোর সন্তানগো থেইকা তারে কখনো আলাদা দেখিস না। তোর সুখ যে আমি খুব কইরা দেখতে চাই রে মা। আর একটা কথা, সাজিতে পোলাটা কিন্তু খারাপ না। তোরে সুখে রাখবো, তার সাথে সুন্দর কইরা জীবনটা সাজায়া নেই। তোর শাশুড়িও খারাপ না মা, তুই তারে সন্দেহ করিস না। ওই মহিলাটাও বড্ড ভালো। তোরে সত্যি নিজের মায়ের মতোই ভালোবাসে। তোরে আরেকটা মন্ত্র শেখায় দিই যাই চারু। এইটে কখনো কোনো পরিস্থিতিতে ভুইলা যাবি না। সব সময় কথাটা মনে রাখবি। দেখবি জীবনটা সহজ হইয়া গেছে। কঠিন কিছু আর কঠিন মনে হইব না। কি কথা মা? জীবনে কখনো কোনো পরিস্থিতিতে হামিদরে ভুল বুঝবি না। মনে রাখবি, এই দুনিয়ায় যদি তোরে কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসে, তাহলে এইটা হামিদ। পরিস্থিতি যেমনই হোক না কেন, অনুকূল আর প্রতিকূল সবসময় হামিদের ওপর বিশ্বাস রাখবি। জীবন সুন্দর হইব। আমি ভাইয়াকে বিশ্বাস করি মা। চোখ বন্ধ করে বিশ্বাস করি। এই বিশ্বাসটাই সবসময় রাখিস মা। মনোরমার ঠোঁটে দেখা গেল তৃপ্তির হাসি। চারু এতক্ষণ মনোরমার সাথে বসেছিল, কিন্তু এইবার সে মনোরমার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। জানো মা, ভাইয়ার না ফুটফুটে পরীর মতো একটা মেয়ে আছে। কি মিষ্টি দেখতে তাকে। জানি না হামিদের জীবনটা এখন ঠিকঠাক চলতেছে। এখন আমার সকল চিন্তা তোরে নিয়া। তুই তোর জীবনটা সুন্দর মতো গুছাইয়া নিয়ে আমার সব চিন্তা শেষ। একটা কথা কই চারু, বলো মা। এই বসের পেছনে দৌড়ানো ছাইড়া দে। কি হইব তারে খুঁজা? তারে খুঁজা পাইলে যে তোর জীবনটা এলোমেলো হইয়া যাইব না। তারে খুঁজিস না। আমার জীবন এলোমেলো হয়ে যাবে? আমার জীবন এলোমেলো হয়ে যাবে মানে? মা, তুমি জানো বস কে? তারে খুঁজিস না মা। তোর জীবন আরো একটাবারে উল্টে পাল্টা হইয়া যাইব। সাজিদের সাথে মন দিয়া সংসার কর। মা, বস কে মা? আমাকে বলো মা। তুমি এখনো আগের মতো করো মা। তুমি অন্যদের অন্যায় কেন দেখো না মা? দেখো আমাকে, তারা কতটা অন্যায় করেছে আমার সাথে। আমি কি তাদের শাস্তি দেবো না মা? শাস্তি দিলে কি তুই পুরোপুরি সব ক্ষত ভুইলা যাবি? ভুলে যাই না মা, কিন্তু আমি শান্তি পাবো। তারে শাস্তি দিলে তুই হয়তো শান্তি পাবি, কিন্তু তোর জীবনটা এলোমেলো হইয়া যাইব। কেন হবে মা? উত্তর দাও দয়া করে। এই উত্তর দেওয়ানের অনুমতি আমার নাই। আমার একটা কথা রাখবি মা? কি কথা? আমার বাপটা মৃত্যুশয্যায় রে মা। এখনো জানে না আমি আর নাই। বারবার আমারে দেখতে চাই। তারে একটা চিঠি দিস, আমি ভালো আছি, আমি আর নেই সেইটা জানলে আমার বাপটা আর বাঁচব না। আমারে অনেক ভালোবাসতো। তুমি কেন যোগাযোগ করতে পারোনি মা? কেমনে করতাম? আমার বাপেরে খাওনের মাছ থেইকা ওইটা বাড়ি থেইকা বার কইরা দিছে ওই জানোয়ার। তারপর কোন মুখে আমি আমার বাপজানের সামনে দাঁড়াইতাম? মা, আমি তোমাকে খুব ভালোবাসি মা। আমিও তোদের অনেক ভালোবাসি মা। আমার যাওয়ার সময় হয়ে গেছে। আমি এইবার যাই কোথায় যাবে মা? আপন ঠিকানায়। চারু উঠে বসলো মনোরমার কোল থেকে। আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, সে ঠিকানা কেমন মা?
আমাকে নিয়ে যাবে? না রে মা, তোর এই নেওয়ানের অনুমতি নাই। তুমি ওখানে সুখে আছো তাই না মা? মনোরমার ঠোঁটে প্রশান্তির হাসি দেখা গেল। তার মানে সে সত্যিই সুখে আছে। মনোরমা সুখে আছে জানতেই চারুও ভীষণ শান্তি লাগলো। মা, আমি বলেছিলাম না তোমার এখনো সুখ পাওয়া বাকি আছে? দেখো, এই দুনিয়ায় না পেলেও ওই দুনিয়ার কিন্তু তুমি ঠিকই সুখে আছো। আমি এখন যাই মা। না মা, আমাকে রেখে যেও না। আমি সত্যিই খুব ক্লান্ত। নিয়ে যাও আমায়। মনোরমা কেমন যেন হাওয়ায় মিলিয়ে যায় মনোরমা কেমন যেন হাওয়ায় মিলিয়ে যেতে লাগলো। এই কুয়াশার বুকে মিলিয়ে যেতে লাগলো সে। চারু চিৎকার করে ডাকলো মনোরমাকে, আর চিৎকার করার সাথে সাথেই ঘুম ভেঙে গেল তার। হামিদ নিজের মেয়ের সাথে খেলছিল। এমন সময় পাশের ঘর থেকে চারুর চিৎকার ভেসে আসলো। সে দৌড়ে ছুটে যায় সেদিকে। হামিদের পিছু পিছু ফাতেমাও আছে, ফ্যান ছাড়া। অবস্থা তো গরমে ঘামছে চারু। ভাইয়া, মা, মা চলে যাচ্ছে। মাকে আটকাও, আমার মা। কি হয়েছে চারু? হামিদের প্রশ্নের উত্তর দিতে পারে না চারু। স্বপ্নের ঘোর এখনো কেটে যায়নি তার। মা ছিল, এইখানেই ছিল, আমার কাছে ছিল। না চারু, মা ছিল না, তুই স্বপ্ন দেখছস। তাকা একবার, দেখ আমাদের, ভালো করে দেখ। হামিদ ফাতেমাকে পানি আনতে বলল। চারু কিছুতেই শান্ত হচ্ছে না। এতদিন পর মনোরমার সাথে দেখা হলো, আর মনোরমা এত সহজে তাকে ছেড়ে চলে গেল। এটা মানতেই পারছে না চারু। মা আমাকে অনেক কথা বলেছে, আমাকে ধাঁধার মাঝে ফেলে দিয়েছে, আমাকে আমার প্রশ্নের উত্তর দিল না, আমাকে নিয়েও গেল না নিজের সাথে। কি কইছে মা তোরে? মা বলেছে নাজমা বেগম ভালো, সাজিদ ভালো, আমাকে সংসার করতে বলেছে। আমি জানি নাজমা বেগম ভালো, মহিলা সত্যিই খুব ভালো, মায়ের মতো অনুভূতি পাই আমি তার কাছে। কিন্তু মা কেন বলল সাজিদ ভালো? সাজিদ তো ভালো না। মা কেন আমাকে সাজিদের সাথে সংসার করতে বলল? সাজিদ ভালো না মানে? সাজিদ ভালো না, সত্যিই সাজিদ ভালো না। আমি নাজমা বেগমকে নয়, আমি সাজিদকে সন্দেহ করি। আমি প্রথম থেকেই সন্দেহ করি সাজিদকে। তুমি বলো, সে কেন আমাকে জেল থেকে পালাতে সাহায্য করলো? আর যদি করেও থাকে, তবে কেন আমাকে বিয়ে করলো? সে কি এতই মহান যে সে সব অপরাধ ক্ষমা করে দেয়? এত মহৎ হলে সে নিজের স্ত্রীকে কেন ছেড়েছিল? তাছাড়া পুলিশ ডিপার্টমেন্টে এটা জানাজানি হলে তার চাকরি অবধি চলে যেতে পারে। সে কেন আমার মতো এক ভয়ানক আসামির জীবন বাঁচাতে নিজের কেরিয়ার ঝুঁকিতে ফেলবে বলো? সাজিদ ভালো না, আমি বুঝতে পারি সেটা, কিন্তু মা আমাকে কেন এটা বলল? হামিদ স্তব্ধ হয়ে গেল। চারু তো বলেছিল ও নাজমা বেগমকে সন্দেহ করে, সাজিদকে নয়। আর এখন কিনা বলছে সে নাজমা বেগমকে নয় বরং সাজিদকে সন্দেহ করে। তুই সাজিদরে সন্দেহ করছস? হ্যাঁ, আমি করি, করি সন্দেহ। তাহলে তারে বিয়ে করলি কেন? সব সত্য জানার জন্য আমি সব করতে পারি, এমনকি সাজিদকে বিয়েও করতে পারি। আমার জীবনের পরোয়া আমি করি না। হামিদ দু হাতে নিজের চুলের মুষ্টি শক্ত করে ধরল। এই চারু বারবার কেন নিজের জীবনে এভাবে বিপদের মুখে ফেলে? চারুর ভালোর জন্য, শুধুমাত্র চারুর ভালোর জন্য ও এত কিছু করছে, আর এই চারুই কিনা নিজের জীবনের পরোয়া করছে না। কি হলো ভাইয়া, বলো না কেন? বলো, মা কেন আমাকে এমনটা করতে বললো? প্লিজ আমাকে বলো। হামিদের আর সহ্য হলো না। সোজা একটা থাপ্পড় মেরে দিল চারুর গালে। থাপ্পড় খেয়ে যেন চারুও স্বপ্নের ঘোর থেকে বেরিয়ে এলো। সে বুঝতে পারলো এতক্ষণ যাবৎ কি কি বলেছে সে। সব বলে দিয়েছে হামিদকে। তুই এমন কেন করলি? কেন করলি এমন? সারা জীবন নিজের দিকটাই কি তুই ভেবে যাবি? চারু উত্তর দিল না। হামিদের রাগ সম্পর্কে অবগত সে। এখন কিছু বললে আরো একটা থাপ্পড় খাওয়ার সম্ভাবনা আছে। চুপ কেন, উত্তর দে। ফাতেমাও এতক্ষণে পানি নিয়ে চলে এসেছে। চারুর উপর থাকা সরল রাগ গিয়ে পড়লো ফাতেমার উপর। ফাতেমার কাছে থাকা স্টিলের গ্লাসটা মাটিতে ছুঁড়ে ফেলে বলল। এতক্ষণ লাগে আমার সামান্য পানি আনতে? কলে পানি ছিল না তাই। ফাতেমাকে কথা শেষ করতে না দিয়ে ঘর থেকে বের হয়ে যেতে বলল হামিদ। ফাতেমা ভারাক্রান্ত হৃদয় নিয়ে সেই স্থান থেকে প্রস্থান করলো। আমার মিথ্যা কইছিলি কেন? কেন বলছিস নাজমা বেগমের সন্দেহ করস? সাজিদকে সন্দেহ করি বললে তুমি এই বিয়েটা দিতে না, তাই বলেছি। আর বিয়ে করার কারণ হিসেবে দেখিয়েছি নাজমা বেগমকে। কিন্তু মহিলাটা সত্যিই ভীষণ ভালো, একেবারে সহজ সরল ধরনের। এত বড় মিথ্যা তুই কইতে পারলি আমারে? চারু উত্তর দেয় না। প্রচন্ড রাগ নিয়ে সে ঘর থেকে উঠে চলে গেল হামিদ। হামিদ অবশ্য কিছুক্ষণের মধ্যে আবারও ফিরে এলো। অঙ্গভঙ্গি স্বাভাবিক। চারু, সাজিদের কাছে যাওয়ার দরকার। চারু, সাজিদের কাছে যাওয়ানোর আর দরকার নাই। তুই আজ থেকে এখানেই থাকবি। সাজিদ এই বাড়ির ঠিকানাও জানে না, তোরে খুঁজতেও পারবো না। তুমিও আমিও কি? মায়ের মতো করছো।
মানে? মা কেন বললো বসকে না খুঁজতে? মা তো আগে থেকেই এমন। তাও বলে মা তো আগে থেকেই এমন, তাই বলে তুমিও? হামিদ উত্তর দিতে পারে না। হামিদকে নিশ্চুপ দেখে চারু বলে উঠল, তোমার ছোটবেলার কথা মনে আছে? জানো একবার কি হয়েছিল? আমি আর রিমা একসাথে হাঁটছিলাম। একসময় রিমা কালাম চাচার বাগান থেকে আম চুরি করে। আমি মানা করেছিলাম এমনটা করতে। ও শুনলো না। আর কিছুক্ষণ পরে কালাম চাচার বউ আমাদের ধরে ফেলে। ধরা পড়ার পর সম্পূর্ণ দোষ লিমা আমার উপরে চাপিয়ে দিল। চাচিকে আমি বারবার বলার পরেও আমার কথা না শুনে লিমার কথা মানলো। কারণ লিমাদের পরিবার ছিল মোটামুটি ধনী পরিবার। আর আমরা ছিলাম মধ্যবিত্ত। খাওয়া পড়ার অভাব না হলেও কখনো বিলাসিতা করতে পারতাম না। ধনী পরিবারের মেয়েকে অবিশ্বাস করে কি কেউ মধ্যবিত্ত পরিবারের মেয়েকে বিশ্বাস করবে? চাচিও করলো না। মাকে ডেকে আনলো। মা চাচির সামনে আমাকে দুটো থাপ্পড় মেরেছিল সেদিন। অপমানে রাগে দুঃখে চোখে জল চলে এসেছিল। যে অপরাধ আমি করিনি তার জন্য মা আমাকে মারলো। কোনো রকম যাচাই বাছাই না করেই মারলো। কিন্তু বাড়িতে এসে মা আমাকে অনেক ভালোবাসলো। মা জানতো আমি চুরি করিনি। কিন্তু সেটা বলার সৎ সাহস ছিল না তার। সে সবসময় সমাজ মেনে চলতে চাইতো। আমার প্রতিবাদী চেতনা পছন্দ ছিল না মায়ের। মায়ের মনে হতো এতে সম্পর্ক নষ্ট হয়। আমার খুব খারাপ লাগতো জানো। মা সবটা জেনেও শুধু সমাজ রক্ষার্থে মেয়ের জন্য লড়াই করতেন না। সমাজ কি মেয়ের চেয়েও বড়? এরপর আর কখনো লিমার সাথে কথা বলিনি আমি। লিমা মাফ চাওয়ার পরেও না। যার জন্য আমাকে অপমানিত হতে হয়েছে। আমার জীবন চলে গেলেও আমি আর তার মুখদর্শন করতে চাইনি। মা তো এমনই ছিল। কারোর সাথে ঝামেলা করতে চাইতো না। ঝামেলা ভয় পেত। মা সবটা বুঝেও চুপ থাকতো। দোষ যারই থাকুক, মা আমাদের ভাই বোনদের শুধু শাসন করতো। আর কেউরে কিছু কইতো না। মার কাছে মনে হইতো নিজে ভালো থাকলেই সব ঠিক। তাই আমরা যদি ভালো থাকি সবকিছুই ভালো হইব। কিন্তু মা আমাদের দুজনকে অনেক ভালোবাসতো। চুপি চুপি ভালোবাসতো। একদিন ফুটবল খেলতে যাইয়া মারামারি হলো দুই দলে। মা জানতে পেরে আমাকেই মারলো। অথচ দোষ আমিই করি নাই। খুব খারাপ লাগছিল ওই দিন। সারাদিন বাসায় আসি নাই। পরে মা হ্যারিকেন নিয়ে খুঁজতে বের হয়েছিল আমারে। আফসোস একটাই, মা আমাদের বুঝলেও কোনোদিন কারোর কাছে আমাদের জন্য সুপারিশ করে নাই। এই ঝামেলাহীন মানুষটির ছেলে মেয়ে হয়ে আমরা কিভাবে এত ঝামেলায় জড়িয়ে পড়লাম বলো তো? আমাকে শরীরে শুধু এই ঝামেলাহীন মানুষটারই রক্ত নাই, আরও একজন জানোয়ারেরও রক্ত আছে। হামিদ চারুর সাথে কিছুক্ষণ কথা বলে চলে গেল। চারু আবারও ডুব দিল অতীতে। নাজিমুদ্দিনকে সেদিন খুন করার পর হামিদের থেকে বিদায় নিয়ে চারু প্রথমে পুলিশ স্টেশন যায়নি, গিয়েছিল শাওনের কাছে। কতটা কষ্ট নিয়ে শাওন পড়েছিল হাসপাতালের বিছানায়। রাতের বেলা নার্সেরাও ঘুমোচ্ছিল। চারু সকলের চোখের অগোচরেই ঢুকেছিল সে হাসপাতালে। শাওনের চোখ মুখ ছিল মলিন। চোখের নিচে পড়েছিল কালো দাগ। বুকের এবং গলার নিচে হাড়গুলো স্পষ্ট দেখা যাচ্ছিল। চারুর যেন বিশ্বাস হতে চাইছিল না এইটাই সেই প্রাণোচ্ছল শাওন। কয়েকটা বছরে কি অবস্থা হয়েছে তার! চারু শাওনের মাথায় হাত বুলিয়ে দিতেই শাওনের চোখ খুলে গেল। চারু বুঝতে পারেনি শাওন জেগে যাবে। শাওন চারুকে দেখে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। শাওন ভাই কেমন আছো? কেবিনের বাতিটা বন্ধ আছে, কিন্তু বারান্দা থেকে যে আলোটা আসছে তাতে স্পষ্ট সবকিছু। শাওন বড় একটা শ্বাস নিয়ে বহু কষ্টে উচ্চারণ করলো, চারু, আমার চারু, কেমন আছো চারু? ভালো আছি। তুমি কেমন আছো শাওন ভাই? ভালো নাই আমি চারু। আমারে নিয়ে যাই এইখান থেকে। আমারে নিয়ে যা এখান থেকে। আমি আর থাকতে পারতেছি না এখানে। আমারে নিয়ে যাবি না চারু? তোমার এখন চিকিৎসার প্রয়োজন শাওন ভাই, তুমি যেতে পারবে না আমার সাথে। এখানে আমার চিকিৎসা হইতেছে না। তারা আমার ইচ্ছা কইরা অসুস্থ বানাইয়া রাখছে। আমি অনেক আগেই সুস্থ হয়ে যাইতাম। চারু বেশ বড় একটা ধাক্কা খেলো। চারু যতদূর জানে এই হাসপাতালটাতে শাওনদের অংশীদারত্ব রয়েছে। এখানে কে শাওনের ক্ষতি করবে, নাকি শাওনও ভুল বুঝছে? শাওন হঠাৎই খুব উত্তেজিত হয়ে পড়ল। বেডের পাশে থাকা মেশিনটাতে শাওনের হার্টবিট অস্থিতিশীল অবস্থায় চলে এলো। চারু, তুই বাসায় যাস না চারু। কেউ ভালো না। কেউ তোর ভালো চায় না। তোরে নিয়ে ভয়ঙ্কর পরিকল্পনা মাঝে সকলে। আমার বাড়িরও সে ভালো না। আমার বাড়িরও সে ভালো না। আমি তারে কত বিশ্বাস করতাম, সে রাখলো না। সে তোর ক্ষতি করতে চায়। আমি অনেক চেষ্টা করেছি তার চোখে ধুলো দেওয়ার, কিন্তু তারপরও সে সব পৌঁছা গেল। আমি বাঁচাতে পারলাম না তোরে। তারে যেমনটি মনে হয় সে তেমন না চারু। তুই তারে বিশ্বাস করিস না। তুই কেউরে বিশ্বাস করিস না। সে ইচ্ছা কইরা আমার এইখানে ফাইলাইয়া রাখছে, যাতে আমি সুস্থ না হই। চারু, তুই শাওনের অবস্থা খারাপ হতে লাগলো। চারু বারবার তাকে শান্ত হতে বলল, কিন্তু শাওন এমন অনেক কথাই বারবার বলে চলেছিল। চারু শান্ত করাতে পারছিল না শাওনকে। চারুর গায়ে চাদর জড়িয়ে দ্রুত নার্সকে ডাকতে চাইলো, কিন্তু শাওন আটকে দিল তাকে। যাইস না চারু। আমার কথা শুন না যা। আমি এমনিতেও
বাঁচবো না। মরণের আগে কি কিছু কথা কইয়া যেতে চাইতেছি তোরে? এমনটা বলো না শাওন ভাই, কিছু হবে না তোমার। আমি এখনই ডাক্তার ডেকে আনছি। না চারু, আমার কথাটা শোন। চারু, শত্রু তোর আশেপাশে আছে। তোর সবচেয়ে বড় শত্রু তোর বাপ। আমার বাড়িতে তো শত্রু আছে। ওই বাড়ি কখনো যাইবে না চারু। মনে রাখবি, এক মাইয়া আরেক মাইয়া সবচেয়ে বড় শত্রু। কে তোর ক্ষতি করতে চায় জানোস? সে হইল আমি। নাম মনে করতে পারছি না চারু। আমি ওর নাম ভুলে গেছি। ও ইচ্ছা করে আমারে পাগল বানিয়েছে। ওর বাড়ি যাইস না চারু। আমি যদি মইরা যাই তাহলে বুঝবি স্বাভাবিকভাবে মরি নাই আমি। আমারে খুন করেছে। ও আমারে প্রত্যেক দিন একটু একটু করে বিষ দেয়, যেন আমি ভালো না হইতে পারি। অনেক কষ্ট নিয়ে শাওন এই অবধি বলে কাশতে শুরু করলো। কাশির সাথে বেরিয়ে এলো বেশ খানিকটা রক্ত। শাওন ভাই তুমি চুপ করো, তোমাকে আর কিছু বলতে হবে না, তুমি প্লিজ শান্ত হয়ে যাও। শাওন মাথা নাড়িয়ে না বোঝালো সে চুপ করবে না। চারু তুই পলায় যা। তুই এখানে থাকিস না। ও তোর জীবনটা ধ্বংস করে দেবে। তারে দেখতে যেমন সহজ সরল সে আসলে তেমন না। তুই পালায় যা। আমি মনে আমি মনে করতে পারছি না কেন তার নাম। শাওন ভাই তুমি। আমার কথা ভাবিস না চারু। আমি তোরা ভালোবাসি, অনেক ভালোবাসি। তুই পালায় যা। ওর আসার সময় হয়ে গেছে। তুই পালায় যা। কার আসার সময় হয়ে গেছে? চারু তুই যা। যাওয়ার আগে আমার একবার বলবি তুই আমারে ভালোবাসিস। একবার বল না চারু। আমি যে তোরে অনেক ভালোবাসি। চারু জানে সে শাওনকে ভালোবাসে না, তবুও শাওনকে শুধুমাত্র সান্ত্বনা দেওয়ার জন্য বলতে চাইলো। সে কিন্তু অবাক হয়ে চারু লক্ষ্য করলো তার গলা থেকে স্বর বের হচ্ছে না। সে হাজার চেষ্টা করেও শাওনকে ভালোবাসার কথা বলতে পারছে না। বল না চারু। বল আমারে বল। মেশিনটা বারবার ইঙ্গিত দিচ্ছে শাওনের অবস্থা ভালো না। সে এখনো ভিখারির মতো ভালোবাসা চেয়ে যাচ্ছে চারুর কাছে, কিন্তু চারু হাজারটা চেষ্টা করেও শাওনকে সেটা বলতে পারছে না। হঠাৎই একটা পর্যায়ে গিয়ে শাওনের হৃদস্পন্দন থেমে গেল। চারু স্তব্ধ হয়ে গেল। এমন সময়ই দরজায় একটা আওয়াজ পাওয়া গেল। শাওন বলেছিল কারোর আসার সময় হয়ে গেছে। সে কি এসে গেছে? কে সে? চারুকে দেখেই একটি নারী অবয়ব দ্রুত পালিয়ে যেতে লাগলো। চারুও তার পিছু করলো, কিন্তু একটা পর্যায়ে গিয়ে সে হারিয়ে ফেললো তাকে। চারু স্পষ্ট মনে আছে সেটি কোনো শাড়ি পরিহিত মহিলা ছিল, যার গায়ে চাদর চড়ানো। বয়স অনুমান করা যাচ্ছিল না, তবে চারু জানে জমিদার পরিবারের কেউ এমন শাড়ি কিংবা চাদর পরিধান করে না। চারু বেশিক্ষণ তার পিছু করতে পারলো না। আবারও দৌড়ে গেল শাওনের কেবিনের দিকে। শাওনের কেবিনে গিয়ে শাওনকে আর জীবিত পায়নি চারু। ততক্ষণে শাওনের প্রাণবায়ু বেরিয়ে গিয়েছিল। শাওনের ভাষ্য মতে তারা শাওনকে প্রতিনিয়ত বিষ দিত। তার ওপর চারুকে দেখে শাওনের মাঝে অতিরিক্ত উত্তেজনার সৃষ্টি হয়েছিল, আর এর ফলেই মারা গিয়েছিল শাওন। শাওনের হত্যাকারী যদি তার বাড়ির কেউ হয়, তাতেও সমান অংশীদারত্ব রয়েছে চারুরও। সে না গেলে শাওন এমন উত্তেজিত হতো না, আর তার মৃত্যুও হতো না। চারু একদিকে যেমন দোষী নয়, অন্যদিকে সে সমান রকমের দোষী। আসলেই কি চারু শাওনের হত্যাকারী? এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও কেমন। প্রতিবারের মতো এবারেও হামিদের বাধা মানেনি চারু। চলে এসেছিল কিছুদিন পরেই। এখন সে এসেছে সাজিদের সাথে শপিং মলে। বিয়েতে কেনাকাটা করা হয়নি বিধায় সাজিদ তাকে এখানে নিয়ে এসেছে। চারুর নিরুৎসাহিতা দেখে সব কেনাকাটা সাজিদ একাই করছে। চারুর কাজ কেবল হয়ে দাঁড়িয়েছে সাজিদের সাথে ঘোরাঘুরি করা এবং সাজিদ কিছু জিজ্ঞেস করলে তার উত্তর দেওয়া। এমন সময় পিছন থেকে একটা মিহি নারী কণ্ঠের আওয়াজ পাওয়া গেল। চারুলতা। চারু পিছনে ফিরে তাকাতেই দেখা গেল মিলিকে। সেই ডেকেছে চারুকে। মিলি কিছুটা সামনে এগিয়ে এলো। কেমন আছো চারুলতা? অনেক দিনের পরে দেখা, চিনতে পেরেছো তো? হ্যাঁ, চিনবো না কেন? কেমন আছেন আপু? ভালো আছি। উনি কে, তোমার হাজবেন্ড? চারু মুচকি হেসে মাথা নাড়ল। মিলি সাজিদের সাথে হাত মিলিয়ে পরিচিত হলো। কি করেন উনি? এসআই। বাহ, খুব ভালো। শপিং করতে এসেছো নাকি? হ্যাঁ, আপনি একাই এসেছেন? না, বয়ফ্রেন্ডের সাথে এসেছি। সে ফুরজনে আছে। চলো না, আমাদের সাথে জয়েন করো। না আপু, অন্যদিন। তোমাদের দুজনকে খুব ভালো বানিয়েছে চারুলতা। ধন্যবাদ। এমন সময়ই সাজিদের ফোনে পুতুলের কল এলো। সাজিদ একটু দূরে চলে গেল। কি এত জরুরি কল এলো যে তোমার বর তোমাকে এভাবে রেখেই চলে গেল?
চলে কোথায় গেল আপু? সাইডে কথা বলছে মেয়ের সাথে। ও, তাই নাকি? তোমাদের কয় ছেলে মেয়ে? এক মেয়ে। বাহ, খুব ভালো। আমি এখন আসি তাহলে, চারুলতা। কথাটা বলেই মিলি চারুকে জড়িয়ে ধরলো। সেই অবস্থাতেই কানে কানে বলল, আমি তোমাকে কোনোদিনও মাফ করব না, চারুলতা। কখনো না। ভালোই তো স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে ঘর করছো। বকা তো আমার ভাইটা তোমাকে ভালোবেসে আসে সর্বহারা। মানে? মানে না বোঝার মতো কম বয়স না তোমার। তোমার স্বামীর সাথে তোমাকে খুব ভালো মানিয়েছে। কিন্তু তুমি কি জানো, সে আমার ভাইয়ের চেয়ে সুন্দর নয়। সে এসআই। কই, আমার ভাইয়ের অবস্থাও তো খারাপ নয়। তাহলে কেন ছেড়ে দিলে তাকে? চারু নিশ্চুপ। মিলির কথা যে সে বুঝতে পারছে না এমনটা নয়। তোমার কোনো দোষ নেই, চারুলতা। দুনিয়ার সবচেয়ে বোকা বলে যদি কেউ থাকে তাহলে সে হলো আমার ভাই। আজকাল নিঃস্বার্থভাবে কেউ কাউকে ভালোই বাসে না, তবু সে তোমাকে ভালোবেসে যাচ্ছে। বলো, সে কি বোকাই নয়? এই পৃথিবীতে এমন ভালোবাসা তুমি কোথায় পাবে যে তোমাকে পাবে না জেনেও ভালোবাসে? কি আফসোস, সেই ভালোবাসাটা তুমি বুঝলে না। আসলে সবাই সব সহ্য হয় না, তাই তোমারও পিওর ভালোবাসাটা সহ্য হলো না। হবেও না কখনো। না, তোমাকে অভিশাপ দিচ্ছি না, তুমি সুখে থাকো। আসলে কি বলো তো, আমার ভাইটা বোকা। সে তোমাতে এতটাই মত্ত যে তোমাকে অভিশাপ দেওয়ার কথা চিন্তা করতে পারে না। তুমি কষ্টে আছো জেনে তোমার চেয়ে বেশি কষ্ট সে পায়। তোমার মতো পোড়া কপালে আর কেউ নেই, চারুলতা। দুনিয়ার সকলে একটু নিঃস্বার্থ ভালোবাসা চায়, হন্য হয়ে সে ভালোবাসার পিছনে ছোটে। কিন্তু তুমি, তুমি তো এতটাই কপাল তুমি তো এতটাই পোড়া কপালে যে সেই ভালোবাসাটাকে পেয়েও হারালে। আসলে কি বলতো, যারা ভালোবাসা চায় না তারাই সত্যিকারের ভালোবাসাটা পায়। আর যারা নিঃস্বার্থভাবে কাউকে ভালোবেসে যায় তারাই দিন শেষে ঠকে যায় খুব বাজে ভাবে। মিলির আর একটা মুহূর্তও দাঁড়ায় না সেখানে। দৌড়ে বেরিয়ে যায় শপিং মল থেকে। উপরে কেউ যে তার জন্য অপেক্ষা করছে সে বেমালুম ভুলে গেল। সে প্রথমেই গেল শিহাবের বাড়ি। আজ অফ ডে, শিহাবের বাড়িতেই থাকার কথা। মিলিকে এমন সময়ে এমন অসময়ে দেখে অবাক হলো শিহাব। কি রে তুই এই সময়? হ্যাঁ, আমি। যেই মেয়ের জন্য তুমি এই সন্ন্যাস ধর্ম নিয়ে বসে আছো না, খোঁজ নিয়ে দেখো, স্বামী সন্তান নিয়ে বেশ সুখেই আছে সে। মিলির কথায় বেশ বড় একটা ধাক্কা খেলো শিহাব। কোনোভাবে নিজেকে সামলে নিয়ে বলল, মানে কি বলছিস তুই এসব? দেখো, তুমি যতই লুকানোর চেষ্টা করো, আমি জানি তুমি সেই মেয়েটির জন্য এখনো বিয়ে করোনি, সেই চারুলতা। আজ আমার দেখা হয়েছিল তার সাথে। স্বামীকে সাথে নিয়ে শপিং করেছিল। আবার তাদের একটি মেয়েও আছে। আর তার বর মোটেও কোনো মিডল এজের লোক নয়, বরং তোমার সমবয়সী। কি বলছিস এসব? হ্যাঁ, ঠিক বলছি। এইটা সম্ভবত চারুর দ্বিতীয় বিয়ে। নিজে দেখে শুনে বিয়ে করেছে। বর কিন্তু মোটেও খারাপ না, পুলিশে আছে, এসআই। সে ঠিকই একের পর দ্বিতীয় বিয়ে করেছে। আর তুমি তার জন্য এক- এখনো দেওয়ালে হয়ে গেছো। এখনো বলছি ভালোই ভালোই বেরিয়ে এসো এই মেয়ের থেকে। ভালো একটা মেয়েকে বিয়ে করে সংসার করো। মিলির কথায় শিহাবের মাথা ধরতে শুরু করেছে সে মাসা মিলির কথায় শিহাবের মাথা ধরতে শুরু করেছে। বুকের মধ্যে প্রচন্ড চাপ অনুভব করছে সে। বুকে হঠাৎ এত ব্যথা করছে কেন? তার স্বর্ণলতা সত্যি দ্বিতীয় বিয়ে করেছে? কি হলো, চুপ করে আছো কেন? কথা বলো। মিলি, তুই যা তো, আমার ভালো লাগছে না। আমার কথা তো ভালোই লাগবে না, সত্যি বলছি তো। সত্যি সবসময় তেতোই হয়। মিলি, তুই যাবি? না, আমি যাব না। তুমি আমার ভাই, তোমার প্রতি দায়িত্ব আছে আমার। তোমার চোখের কালো পর্দা সরানোর দায়িত্ব আছে আমার। মিলি, যা। যাব না। তুমি আগে বলো, তুমি এবার বিয়ে করে নেবে? মিলি। উপায়ন্তর না দেখে শিহাব ধমকে উঠল মিলিকে। মিলি কিছুটা দমে গিয়ে রাগ দেখিয়ে বেরিয়ে গেল সেখান থেকে। বোকা দেখেছে সে, কিন্তু শিহাবের মতো দেখেনি। একে বলে নিজের পায়ে নিজেই কুড়াল মারা। দুনিয়ায় কি কম মেয়ে আছে? মিলি চলে যেতেই মাথা দুহাতে চেপে ধরল শিহাব। বিড়বিড় করে উচ্চারণ করলো, ভালোই তো আছো স্বর্ণলতা। আমার প্রতিটা চোখের জলের হিসাব যেন তোমায় না দিতে হয়। এত হিসাব দেওয়ার ক্ষমতা যে তোমার নেই। তোমাকে কিছু বলার নেই আমার। কোনো অভিযোগও নেই। কিন্তু খুব করে বলতে চাই, ভালো থেকো প্রিয়। এই জন্মে না হোক পরের জন্মে তুমি আমার, শুধুই আমার।
পরকালে কোনো এক পুণ্যের বিনিময়ে না হয় আমি সৃষ্টিকর্তার কাছে চেয়ে নিব তোমায়। তুমি মনে না পাওয়ার আশ্বাস, তুমি মানেই আমার এক বুক দীর্ঘশ্বাস। জমিদার বাড়িতে আজ উৎসব মুখর পরিবেশ। বাড়ির বড় ছেলে এতদিন পর বিয়ে করতে রাজি হয়েছে। জমিদার গিন্নির খুশির অন্ত নেই। প্রতিদিন নামাজ পড়ে তিনি শুধু তার ছেলেটার সম্মতি চাইতেন। এতদিনের স্বপ্ন এতদিনের স্বপ্ন তার পূরণ হয়েছে। আজ কনে পক্ষ আসবে বিয়ের তারিখ ঠিক করতে। জমিদার গিন্নি শিহাবের জন্য মেয়ে দেখেছেন অনেক যাচাই বাছাই করে। মেয়েটার নাম সুহাসিনী। নামের মতোই মেয়েটা হাসি খুশি এবং সৌন্দর্যে অতুলনীয়। জমিদার গিন্নি সর্বপ্রথম সুহাসিনীর খবর পায় মিলির কাছে। মিলি আর সুহাসিনী একসাথেই পড়ে। মিলির সাথে নাকি চারুলতার দেখা হয়েছিল মাস দুয়েক আগে। সেদিন থেকেই মিলি এক প্রকার পণ করে নিয়েছে এইবার সে ভাইয়ের বিয়ে দিয়েই ছাড়বে। চারুলতার জীবন যখন শিহাবের জন্য থামেনি, তখন শিহাবের জীবনও ওর জন্য থামবে না। সেদিন থেকেই মিলি এক প্রকার যুদ্ধ করেই শিহাবকে বিয়েতে রাজি করিয়েছে। বিয়ের পাত্রীর সন্ধানও মিলিই দিয়েছে তাকে। ছোটবেলা থেকেই শিহাবের বিরাট ভক্ত মিলি। ভাই বলতে অজ্ঞান। সেই ভাইয়ের জন্য এইটুকু করা মিলির জন্য কিছুই নয়। মিলিও হয়তো এত কিছু করতে পারতো না যদি না শিহাব মিলিকে নিজের ছোট বোনের মতো ভালোবাসতো। মেয়ের বাড়ি থেকে লোকজন এসে গেছে। জমিদার গিন্নি জোড়াজুড়িতে সুহাসিনীকেও নিয়ে আসা হয়েছে। সুযোগ বুঝে জমিদার গিন্নিও সুহাসিনীকে সর্বদা শিহাবের সাথে রাখতে চাইছেন। মেয়েটার চেহারায় অসম্ভব মায়া। এবার সে মায়া শিহাবকে কাবু করতে পারলেই হবে। শিহাব কি পারবে নিজের মায়াবতীকে ভুলে অন্য কারোর মায়া জড়াতে? জমিদার বাড়ির পিছনের দিঘিটার পাড়ে দাঁড়িয়ে ছিল শিহাব। প্রায় 400 বছর আগে দিঘিটা খনন করা হয়েছিল। এ বাড়ির পূর্বপুরুষেরাই করেছিল। এটিকে এখন অনেক সুন্দর করে তোলা হয়েছে। আগে এটাকে খুব সাধারণ দিঘি মনে হলেও এখন গাছপালা লাগানো হয়েছে। বসার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। দিঘির অন্য পাশেই রয়েছে ফসলি জমির মাঠ। সব মিলিয়ে বর্তমান পরিবেশ অনেকটাই মনোমুগ্ধকর হয়ে গেছে। শিহাবও জায়গাটা খেয়াল করেছে মাত্র কয়েক বছর আগে। এরপর থেকেই গ্রামে এটি শিহাবের প্রিয় স্থান হয়ে দাঁড়িয়েছে। দিঘির পাড়ে দাঁড়িয়ে থাকার সময় শিহাবের পাশে এসে দাঁড়ালো সুহাসিনী। এখানে একা একা কি করছেন? আমি তো একাই। একা মানুষদের সবসময় একাই থাকতে হয়। মানে? না, কিছু না। তুমি এখানে কিছু মনে করেও না। তুমি সম্বোধন করছি। তুমি আমার অনেক ছোট, প্রায় 10 বছর। না, সমস্যা নেই। আমি এখানে আপনাকে সঙ্গ দিতে এলাম। তুমি এসেছো নাকি মা পাঠিয়েছে? দুটোই। আপনার মা পাঠিয়েছেন এবং আমি এসেছি। সামনেই তো ফাইনাল। পড়াশোনা কেমন চলছে? কি জানি কোথায় যে চলে গেছে, তাকে আর খুঁজেই পাচ্ছে না। তাই ভাবলাম বিয়ে করে নেই। যদি শ্বশুর বাড়িতে থাকে তাকে খুঁজে পাওয়া যায়। শিহাব মুচকি হাসলো। শিহাবের গাম্ভীর্য দেখে তাকে হাসানোর কত প্রচেষ্টা এই মেয়ের। তুমি খুবই ভালো সুহাসিনী। এক দেখাই পছন্দ হওয়ার মতো মেয়ে। তোমার এমন কাউকে বিয়ে করা উচিত ছিল যে কেবল তোমাকেই ভালোবাসবে। মানে? তুমি যথেষ্ট বুদ্ধিমান, বুঝে নাও। আপনি অন্য কাউকে ভালোবাসেন শিহাব? শিহাব উত্তর দেয় না। শূন্য দৃষ্টিতে চেয়ে থাকে দিঘির পানে। সারা জীবনের ব্যাপার বিয়ে। মেয়েটার সাথে সব খোলসা করে নেওয়া প্রয়োজন। স্বামীর ভালোবাসা নিয়ে প্রতিটি মেয়ের মনেই স্বপ্ন থাকে। সুহাসিনীরও নিশ্চয়ই আছে। কিন্তু শিহাব যে তাকে কখনোই ভালোবাসতে পারবে না। হৃদয়ের সেই জায়গাটা অনেক আগে শিহাব অন্য কারোর নামে করে দিয়েছে। তার জায়গা থেকে তাকে চুল পরিমাণ সরিয়ে অন্য কাউকে স্থান দিতে সে নারাজ। বিয়ের আগেই মেয়েটার এসব জানা প্রয়োজন। এতে মেয়েটার স্বপ্নও ভাঙবে না, আর শিহাবেরও জোর করে ভালোবাসা দায়বদ্ধতা থাকবে না। কি হলো শিহাব, বলুন। আমি এই কয়েকদিন তোমাকে যতটা চিনেছি, তুমি যথেষ্ট বুদ্ধিমতী। বলার আগেই অনেক কিছু বুঝে যাও। আমি একটা মেয়েকে সরি বলার আগে অনেক কিছুই বুঝে যাও তুমি। আমি একটা মেয়েকে প্রচণ্ড রকম ভালোবাসতাম সুহাসিনী। বাসতাম বললে ভুল হবে, এখনও বাসি। কিন্তু নিয়তির লেখা খেলা কি জানে, যে এই মেয়েটাকে আমি ভালোবাসতাম, আমার ছোট ভাই তাকে ভালোবাসে অনেক আগে থেকেই। আমার স্বর্ণলতায় অন্য কেউ বিভোর, আর সেই ব্যক্তিটি আমার নিজেরই ছোট ভাই। এটা জানার পর আর এগোনোর সাহস পাইনি। গুটিয়ে নিয়েছিলাম নিজেকে, কিন্তু তাকে মন থেকে মুছতে পারলাম না।
স্মরণলতা এবং গভীরভাবে আমার হৃদয়ে দাগ কাটলো যে সে দাগ নির্মল করার উপায় আমার জানা নেই। বিশ্বাস করো, জানা থাকলেও আমি করতাম না। অবশ্য মিথ্যা বলবো না তোমাকে, আমি স্মরণলতা এজন্যই ছাড়িনি যে শাওন তাকে ভালোবাসে, বরং আমি তাকে এর জন্য ছেড়েছিলাম কারণ সে শাওনকে ভালোবাসতো। তার হৃদয়ে আমার প্রতি কোনো টান নেই, ভালোবাসা তো দূরের কথা, কিন্তু তবুও আমি তাকে ভুলতে পারি না। আমার মনে কেবল তারই বিচরণ, কেবল তারই রাজত্ব। ভালোবেসে আজ সর্বহারা আমি, তবুও তাকে ভালোবেসেই যাই, কোনো কারণ ছাড়াই। ভালোবেসে যাই, তার জায়গাটা আমি কাউকে দিতে পারবো না সুহাসিনী, তোমাকেও না। তোমার কাছে সময় আছে, চাইলেই তুমি বিয়েটা ভেঙে দিয়ে সুন্দর করে জীবনটা সাজিয়ে নিতে পারো। সুহাসিনীর চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। শিহাবের কাছে তাকে এমন কিছু শুনতে হবে তা বোধহয় সে কল্পনাও করেনি। আপনাকে আমি প্রথম কবে দেখি জানেন? কেবলমাত্র দশম শ্রেণীর ছাত্রী তখন আমি ছিলাম। বকাটেরা মিলিকে বিরক্ত করে বলে, সবার সামনে তাদের সাথে ঝামেলা হয় আপনার। তিনজনকে একাই মারলেন আপনি। আমার কিশোরী মনে সেদিন আমার কিশোরী মনে সেদিন থেকেই আপনার জন্য অনবদ্য এক ভালো লাগা সৃষ্টি হয়েছিল। সেই ভালো লাগাটা ভালোবাসায় পরিণত হয়ে সময় লাগেনি বেশি। এমন পরিস্থিতিতে গ্রামের মেয়েদের নাকি বিয়ে দিয়ে দেওয়া হয়। মিলির মাও চাইছিলেন মিলির বিয়ে দিয়ে দিতে, কিন্তু তাতে বাধ্য দিয়েছিলেন আপনি। এইটাই মিলির কাছে শোনা আমার। ওর যেন কোনো বিপদ না হয় তাই প্রতিদিন আপনি ওকে স্কুলে দিয়ে আসতেন এবং তাকে নিয়েও আসতেন। প্রতিদিন লুকিয়ে দেখতাম আপনাকে। মজার বিষয় কি জানেন? আমি তখন মনে করতাম মিলি আপনার আপন ছোট বোন। যেদিন জানলাম মিলি আপনার কাজিন, সেদিন আপনার প্রতি আমার মুগ্ধতা আরও বেড়ে যায়। কারণ যে নিজের কাজিনের জন্য এতটা করতে পারে, সে নিজের স্ত্রীর জন্য ঠিক কী কী করতে পারে। মিলিকে আমি কখনো কাজিন হিসাবে দেখিনি, ও আমার ছোট বোন। জানি, কাজিন ভাবলে এতটা করতেন না। মিলিও আপনাকে যেভাবে ভাইয়া ডাকতো, সেখানে বোঝার উপায় ছিল না আপনি তার নিজের ভাই না। আমার ভেতরে বেড়ে ওঠা সুপ্ত অনুভূতিটা আমার কাছেই ছিল, কাউকে জানাইনি কখনো। আপনার সর্বস্ব যেমন স্বর্ণলতা দখল করেছে, আমারও সর্বস্ব তেমনি আপনি দখল করে নিয়েছেন। আপনার মনে আছে কিনা জানি না আমি, আপনি একদিন আমার কাছে একটা হেল্প চেয়েছিলেন, তৃষ্ণার্থ ছিলেন, তাই আমার কাছে পানি চান। খুবই ছোট একটা ঘটনা, কিন্তু সারা রাত আমি ঘুমাতে পারিনি। আমার সকল পাগলামি কেবল আপনার জন্যই। সবাই তো পাওয়ার জন্য ভালোবাসে না। আমিও ভেবেছিলাম আপনাকে পাবো না, কিন্তু আমার ধারণা মিথ্যা প্রমাণ করে দিয়ে মিলি আমাকে প্রস্তাব করে আপনাকে বিয়ে করতে। আমি কয়েক মুহূর্ত স্তব্ধ ছিলাম। মনে হচ্ছিল স্বপ্ন দেখেছি, ভয়ঙ্কর সুখের স্বপ্ন। স্বর্ণলতার প্রতি আপনার ভালোবাসা একতরফা ছিল, আর আপনার প্রতি আমার ভালোবাসাটাও। আপনি যেমন আমাকে ঠকাতে চান না, তাই জানিয়ে দিলেন তেমন সব কথা। আমিও যদি অন্য কাউকে বিয়ে করি, তবে তাকে ঠকানো হবে, তাকে জায়গা দিতে পারবো না নিজের মনে। এর চেয়ে ভালো আপনাকে না হয় বিয়েই করি। অন্য কাউকে ঠকানোর চেয়ে ভালো নিজে না হয় একটু ঠকে যাই। আপনার কাছে আমি আপনার স্বর্ণলতার জায়গাটা চাই না শিহাব, কিন্তু তার পাশাপাশি ছোট্ট একটুখানি জায়গা কি আমার জন্য বরাদ্দ হতে পারে না? শিহাব জানেন, তার অস্তিত্ব মানে স্বর্ণলতা। বিন্দুমাত্র জায়গা খালি নেই সেখানে। স্বর্ণলতার বিচরণ করেনি, কিন্তু সেটা এই মেয়েটার বলতে ইচ্ছে হচ্ছে না। আমি যাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে না। এই অনুভূতিটা বড্ড পোড়াই। তার চেয়ে বেশি পোড়াই আমি যাকে ভালোবাসি সে অন্য কাউকে ভালোবাসে, এই অনুভূতিটা। নদীর পাড়ে অবস্থিত ছোট্ট একটি বসত বাড়ির সামনে দাঁড়িয়ে আছে শিহাব। বাড়িটি দেখলেই বোঝা যায় এখানে অনেক দিন যাবৎ কারোর আনাগোনা নেই। এই বাড়িটি স্বর্ণলতার। শিহাব শুনেছে এখন নাকি আর কেউই থাকে না এখানে, আর ওদের কোনো আত্মীয় স্বজনও নেই যারা বাড়িটি দখল করবে। ফলস্বরূপ বাড়িটি খালি পড়ে আছে। দরজায় তালা দেওয়া নেই। গ্রামে বেশিরভাগ বাড়িতেই তালা দেওয়া হয় না, সবাই আপনজন, কে চুরি করবে? শিহাব বিনা বাধায় ঘরে প্রবেশ করলো। ঘরে ধুলা জমেছে, চারিদিকে মাকড়সার জাল। সেগুলোকে উপেক্ষা করে শিহাব ভিতরে এলো। কোনো কারণ নেই, এমনিই একবার দেখতে এলো তার স্বর্ণলতার পরিত্যক্ত বাসাটি। সব কিছু নিজের জায়গাতেই আছে, কোনো কিছুরই কোনো নড়চড় হয়নি। শিহাব চারুর ঘরের দিকে এগিয়ে গেল। চারুর অনেক কিছুই এখানে ছড়ানো ছিটানো। আপন খেয়ালে শিহাব আনলাটার দিকে এগুলো। অনেকগুলো জামা কাপড়ের মাঝে একটি পোশাক বিশেষভাবে শিহাবের দৃষ্টি আকর্ষণ করেছে।
সাদা রঙের মাঝে সবুজ ছাপার একটি সালোয়ার কামিজ। এই পোশাকেই শিহাব প্রথমবার তার স্বর্ণলতার সাক্ষাৎ পায়। শীতকালে সেই দুপুরবেলা আজও অমলিন শিহাবের স্মৃতির পাতায়। অদ্ভুত, এতদিন পরেও সালোয়ার কামিজটা এখানে আছে। অবশ্য এরপর চারুলতা এটাকে পরার বিশেষ সময় পায়নি। কিছুদিন পরেই বিয়ে হয়ে যায়, তার সাথেই রেখে যায় এইসব কিছু। শিহাব চারুলতার সেই ওড়নাটি নিজের কাছে রেখে দিল স্মৃতি হিসাবে। এর চেয়ে ভালো আর কি হয়। নাজিমুদ্দিনের ঘরে টেবিলের উপর শিহাব একটি ডায়েরি দেখতে পায়। শিহাব সেটাই বিশেষ দৃষ্টি দিল না। কারোর ব্যক্তিগত জিনিস এভাবে দেখা উচিত না। কিন্তু টেবিল ক্রস করার সময় ধাক্কা লেগে ডায়েরিটা পড়ে গেল, আর সেখান থেকে বেরিয়ে এলো একটি ছবি। ছবিটি নাজিমুদ্দিনের, আর তার পাশেই বসে আছে শিহাবের অতি পরিচিত দুইজন পুরুষ। ছবিটি দেখে শিহাবের ভ্রু কুঁচকে এলো। দুজনের জামা কাপড়ই কিছুটা অন্যরকম। কই, তাদের তো কখনো এমন পোশাক পরতে দেখেনি শিহাব। কৌতূহলবশত ডায়েরিটা খুলল। প্রতিদিনের দিনলিপি লেখা নেই এতে। এতে একসাথে রয়েছে কয়েকটি জীবন কাহিনী যা অসমাপ্ত। সম্ভবত লেখার সময় নাজিমুদ্দিন কোথাও বের হন, আর তিনি কখনো বাসাতে ফিরে আসেননি, তাই ডায়েরিটা এখনো এখানেই রয়েছে। শিহাব প্রথম থেকেই পড়া শুরু করলো। সেখানে তার আর রাধা দেবী, সারদা দেবী সম্পর্কে বিস্তারিত ঘটনা লেখা আছে। শিহাবের কাহিনীটা ভালোই লাগলো, তবে লুকিয়ে লুকিয়ে তার স্নান করা দেখার ব্যাপারটা বেশ জঘন্য মনে হলো। তবে কে জানতো এটা কেবল জঘন্যতার শুরু। এরপর ধীরে ধীরে শিহাব সকল কিছু জানতে পারল। মেয়েদের নিয়ে করা ব্যবসা সম্পর্কেও খুঁটিনাটি বিষয় জানলো, আর জানলো নিজের মেয়েকে নিয়ে করা নাজিমুদ্দিন ওরফে বিশ্বজিতের ভয়ঙ্কর ষড়যন্ত্রের কথা। সেখানে উল্লেখিত বস নামক ব্যক্তিটির কথা কিন্তু ডায়েরিতে অসম্পূর্ণ। ডায়েরিটি অসম্পূর্ণ হলেও এখানে যে ভয়ঙ্কর এক ষড়যন্ত্র আছে তা ধারণা করতে পারছে শিহাব। আর সবচেয়ে রহস্যময় হলো সেই ছবিটা। এরা দুজন এখানে এই ছবিতে কেন? তবে কি বসের সাথে এদের কোনো সম্পর্ক আছে? এরাই কি ক্ষতি করতে চায় শিহাবের স্বর্ণলতার? এই কি করে সম্ভব? শিহাব খুব ভালোবাসে তাদের, তারা কিভাবে এমন কিছু করতে পারে? যদি নাজিমুদ্দিনের লেখা এই ডায়েরিটা সত্য হয়, আর এই ছবিটি সত্যি বসের সাথে কানেক্টেড হয়, তাহলে চারুলতার ভীষণ বিপদ। এই বিপদ থেকে বাঁচাতে হবে তাকে। একজন বাবা কিভাবে এমন জঘন্য চিন্তাভাবনা করতে পারে? তাছাড়া সবচেয়ে বড় প্রশ্ন, সে এইসব লিখে নিজের বিরুদ্ধে এত বড় প্রমাণই বা কেন রেখেছে? আর এই ছবিটাই বা কেন রেখেছে? তবে কি এই ডায়েরি আর ছবির মাধ্যমে সে কাউকে কোনো মেসেজ দিতে চাইছিল? কিন্তু কাকে? আর এভাবে কেন? না, অনেক প্রশ্ন সামনে এসে যাচ্ছে। স্বর্ণলতার জীবন ঝুঁকিতে আছে, তাকে বাঁচাতে হবে, সকল প্রশ্নের উত্তর পেতে হবে। আর এই গ্রাম থেকে এইসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে না। খুব দ্রুত শহরে যেতে হবে। এইসব প্রশ্নের উত্তর কেবল এই দুজনই দিতে পারবে, আর এখন কেবল একজনই দিতে পারবে। জমিদার বাড়ির বাগানে বসে আছে মিলি। আজ নিজের প্রিয় বান্ধবীর সাথে ভাইয়ের বিয়ের ডেট ফাইনাল হওয়ার কথা ছিল, কিন্তু 1 ঘন্টা যাবৎ খোঁজাখুঁজি করেও শিহাবকে কোথাও পাওয়া গেল না। শেষ পর্যন্ত জমিদার গিন্নি মিথ্যে ফোনের বাহানায় জানালেন শিহাব গুরুত্বপূর্ণ কাজে শহরে গেছে, দ্রুতই ফিরে আসবে। বিয়ের তারিখ যেন ঠিক করে নেওয়া হয়। সুহাসিনীর বাড়ির সকলে কথাটা মেনে নিলেও মিলির মনে সন্দেহ থেকে যায়। শিহাবকে আজ অবধি বুঝে উঠতে পারল না সে। মিলির ভাবনার ঘোর কাটে ফোনের আওয়াজে। স্ক্রিনে জ্বলজ্বল করছে অভি নামটি। মিলি প্রচন্ড অভিমানে কলটা কেটে দিয়ে ফোন সুইচ অফ করে দিল। অভি নামক এই ছেলেটাকে সে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে, কিন্তু অভি নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত। সে প্রেম করতে পারবে, অথচ বিয়ে করতে পারবে না। ওইদিকে মিলির মা তাকে বিয়ে দিতে উঠে পড়ে লেগেছে। এই কথা অভিকে জানাতেই সে বলল, আমি জব খুঁজছি, বেকার ছেলের কাছে তো আর তোমার মা তোমাকে বিয়ে দেবে না। অভির কথা মাথায় আসতেই রাগ সপ্ত আসমানে উঠল মিলির। আজ যদি সে ছেলেটাকে ভালো না বাসতো, তাহলে নিঃসন্দেহে মায়ের পছন্দ করা ছেলেটিকেই বিয়ে করে নিত। মিলিকে প্রথমবার কল দেওয়ার পর সে ফোনটা কেটে দিল, এবং দ্বিতীয়বার ফোন দেওয়ার পর ফোনটাই বন্ধ পেল অভি।
মেয়েটার অভিমান আজকাল খুব বেড়েছে, তাকে কিনা বিয়ে করতে হবে। যেখানে হাজার হাজার সুন্দরী মেয়ে অভির আশেপাশে ঘোরাঘুরি করে, সেখানে অভি কিনা বিয়ে করবে মিলিকে। তবে মেয়েটা বেশ কাজের, জমিদার বাড়ির সকল খবরাখবর মিলির কাছে খুব সহজেই পাওয়া যায়। ওই বাড়ি সম্পর্কে কৌতূহলের অন্ত নেই অভির। কিছু একটা আছে সেখানে যা সবাই লুকাতে চাইছে। অভি ল্যাপটপের দিকে মনোযোগ দিল। খুব বড় একটা ডিল করতে হবে এইবার। একেবারে 300 মেয়ে দিতে হবে। মেয়েরা প্রায় প্রস্তুত, শুধু আর 5টা মেয়ে প্রয়োজন। না, 5 জন নয়, 4 জন। কারণ একজন হবে চারুলতা, আর অন্যান্য মেয়েদের তুলনায় চারুলতাকে আলাদা করে পাঠানোর চিন্তা ভাবনা অভির। ওই মেয়ের জন্য অনেক টাকা পাওয়া যাবে। একটা পর্যায়ে ক্লান্ত হয়ে অভি ল্যাপটপ বন্ধ করে দিল। ক্লান্ত হয়ে গেছে সে এইসব করতে করতে। ছেড়ে দেওয়া উচিত হবে কি? অভি মুচকি হাসলো। সে চাইলেও আর এইসব ছাড়তে পারবে না। আর তাছাড়া এটা তার নেশা হয়ে দাঁড়িয়েছে। এইবার মেয়েগুলো পাচার করা হয়ে গেলে একটা লম্বা ভ্যাকেশনে যাবে বলে ঠিক করলো সে। কাজ করতে করতে ক্লান্ত সে। এমন সময়েই ঘরে প্রবেশ করলো স্মৃতি। কি করছো অভি? টাকার কথা ফাইনাল করলাম, বেশ বড় ডিল বুঝলে। তুমি এখানে? চলে এলাম তোমার সাথে সময় কাটাতে। এখন বলো তোমার প্ল্যান কি? কিসের প্ল্যান? আরে কিসের প্ল্যান মানে? চারুলতার কি করবে? তাকে আমার উপর ছেড়ে দাও। ও আর 5টা সাধারণ মেয়ের মতো নয়, যাকে এখানে এনে বন্দি করে রাখবো। একেবারে লাস্ট মোমেন্টে ওকে তুলে এনে প্লেনে উঠিয়ে দেব। এখানে এনে আটকালেও নিজে তো কোনো না কোনোভাবেই মুক্ত হবে, মেয়েগুলোকেও মুক্ত করে দেবে। এমন সাংঘাতিক মেয়েকে নিয়ে আমি ঝুঁকি নেব না। আমি ভেবেছিলাম গ্রামের মেয়ে একটুতেই কেঁদে কেটে অস্থির হয়ে যাবে, কিন্তু এই মেয়ের মনোবল দেখে আমি হতবাক। এইটুকু মেয়ে এত মনের জোর কোথায় পেল কে জানে। তুমি ভাবতে পারো ও আমাকে আঘাত করে পালায়, কত সাহস ওর। তুমিও বা কেন ঘর বাড়ি ছেড়ে ওকে ঝোপে নিয়ে গিয়েছিলে? রাস্তায় ছিলাম তখন, পাশে সুন্দরী মেয়ে, গায়ের কাপড় এলোমেলো, কন্ট্রোল করতে পারিনি। তাই বলে ঝোপে? আর কোনো কমফোর্টেবল স্পেস সেখানে ছিল না। আমি শুনেছিলাম মেয়েটা তেজি, কিন্তু এতটা হবে জানতাম না। রাস্তার মাঝে হুট করে গায়েব, পরে জানতে পারি সে নিজের ভাইকেও খুঁজে পেয়ে গেছে। আর হামিদও কেমন হারামি। ভেবেছিলাম সুবহানের ছেলে, দেখতেও ভালো, একটু টাকা পয়সা আর নারীর লোভ দেখিয়ে হাত করে নেব। আর ওকে হাত করতে পারলে চারুলতাও এমনিতেই আমাদের হাতে চলে আসবে। কিন্তু শালা হারামি আমার প্ল্যানে জল ঢেলে দিয়ে মায়ের মরার পর সম্পূর্ণরূপই পরিবর্তন করে ফেলল। আগে যেখানে চারুলতার সাথে ওর বিন্দুমাত্র মতে মিলতো না, সেখানে ওই শালা হারামি কিভাবে 360 ডিগ্রি পল্টি খেয়ে বনের দলে চলে গেল। একবার ভাবো কতটা বদলালে সুবাহান পর্যন্ত নিজের ছেলেকে ভয় পেয়ে টাকা কিংবা নারীর অফার করতে পারে না। বেশি ভালো মানুষই দেখাতে এসে আমার প্ল্যানটাতেই জল ঢালল। ওকে দলে আনতে পারলে দলে দলে মেয়েদের আটকানো যেত। ছেলে দেখতে সুবাহানের মতো, আর তার ব্যবহার মায়ের মতো। ব্যবহারটা বাপের হলেই সব পরিকল্পনা অনুযায়ী হতো। হারামি শুধু চারুলতাকে নিয়েই গেল না, বরং একের পর এক খুন করতে সাহায্য করলো। আর মেয়েটারও বা কত সাহস, এইভাবে কেউ কাউকে খুন করে? আমার চেয়েও ভয়ঙ্কর এরা। স্মৃতি ভ্রুকুটি করে তাকালো অভির দিকে। তুমি ওদের দুর্নাম করছো নাকি প্রশংসা? তুমি যেটা মনে করো, তবে এরা দুজনেই বেশ কাজের। দলে আসলে বেশ লাভ হতো আমাদের। এরা আমাদের বিশ্বস্ত লোকদের খুন করলো, আর তুমি ওদের দলে টানতে চাইছো? ওরা কেউই বিশ্বাস্ত ছিল না, চোখ কান খোলা রাখলেই বুঝতে। এদের মরাই কিছু যায় আসে না। সুবহান, একটু তো সম্মান দাও তাকে। ওই হারামিকে আবার কিসের সম্মান? এই অভি, স্মৃতি গলা জড়িয়ে ধরলো অভির। অভির ভাবান্তর হলো না। বলো। বিয়ে করবে আমাকে? তুমিও? আমিও কি? বিয়ের কথা বলছো? কেন, আরও কেউ বলেছে নাকি? অভাব নেই। তাদের কথা বাদ দাও, তুমি আমাকে দেখো, বলো বিয়ে করবে কিনা। না। মধু খাওয়া তো শেষ, এখন কেন বিয়ে করবে?
জানোই তো, শুধু শুধু নিজের সময়টা নষ্ট করো কেন? বাই এনি চান্স তুমি কি বিয়ের জন্য ভার্জিন মেয়ে খুঁজছো? আরে ধুর, ডেরায় নতুন আসা অধিকাংশ মেয়েই ভার্জিন। এসব ভার্জিন মেয়ে হাতের ময়লা হয়ে দাঁড়িয়েছে। তাহলে কাকে বিয়ে করবে? যার কাছে মধু পেয়েছো তাকেও করবে না, যার কাছে পাওনি তাকেও করবে না, তাহলে করবে কাকে? অবশ্য মধু না পাওয়া মেয়েগুলো অধিকাংশই খ্যাত টাইপের হয়, যেমন চারুলতা। এর জন্যই তো তাকে বিয়ে করলে না। চারুলতাকে বিয়ে করিনি শিহাবের জন্য, বুঝে ফেলতো সব। তাছাড়া তার চোখের সামনে চারুলতাকে গায়েবও করা যেত না। মেয়ে বেশ সুন্দরী ছিল। সুন্দরী হয়ে কি লাভ? বিয়ে হয়ে বা কি লাভ? সে পার্মানেন্ট তো আর হতো না। সেই ভিনদেশে দামি হোটেলের বিছানায় শোভা পেত। আমার জীবনে পার্মানেন্ট কেউ আসুক আমি চাই না। এখনই বেশ ভালো আছি। কিসের অভাব? না টাকা পয়সা আর না নারীর। এভরিথিং পারফেক্ট। আমাকে বিয়ে করতেই পারো। তোমার উপর আমার ভীষণ রাগ হয় মাঝে মধ্যে। যাকে বাদ দাও, এবার বলো চারুলতাকে ঠিক কবে আনবে? আমাদের ফ্লাইট রাত 9টায়। সব ঠিকঠাক করেই আছে, কেউ সন্দেহ করবে না। মেয়েগুলোকে হিপনোটাইজ করে পাঠাবো লিগ্যালভাবে। মানে তুমি পাগল হয়েছো? না, সব খরচ তাদের। তারা এভাবে নিতে চায়। কি পাগলের সাথে ডিল করো অভি? ইনজেকশন। আমাদের টাকা দিয়ে কাজ। তারা যদি এতগুলো মেয়ের পাসপোর্ট ভিসা তৈরি করে লিগ্যালি নিতে চায়, আমার অসুবিধা কোথায়? তবে সম্পূর্ণ লিগ্যাল হবে না ব্যাপারটা। আর চারুলতা? তাকে রাত 8টার মাঝে কিডন্যাপ করব। চিন্তা করো না, ইনজেকশন লাগবে না। আমাকে দেখে এমনিতেই ও অজ্ঞান হয়ে যাবে। দুজনেই উচ্চস্বরে হেসে উঠল। তোমার এই ভোলা ভালা ফেস দেখলে কেউ বলবে? কে বলবে তুমি এসবের সাথে জড়িত থাকতে পারো? কেউ তো আমার ফেস দেখবেই না, সুন্দরী চারুলতাও দেখেনি। ওর নামের পাশে বারবার সুন্দরী ট্যাগ যোগ করার কি অর্থ? কি অর্থ? তুমি প্রুভ করতে চাইছো সে আমার চেয়েও বেশি সুন্দর? নিঃসন্দেহে চারুলতা বেশি সুন্দর, তবে তার সাথে এন্টিমেন্ট হয়েছি আমি। শুধু শারীরিক প্রশান্তিতেই পাওয়া যায়। শুধু শারীরিক প্রশান্তি পাওয়া যায়। তোমার কাছে কিন্তু আমি শুধু শারীরিক প্রশান্তি নয়, মানসিক প্রশান্তিও পাই। তুমি প্লিজ ওকে হিংসে করো না। ও তোমার যোগ্য না। স্মৃতি, ও তো তোমারই বোন, বলো। বোন মাই ফুট। ওই শালা হারামি কুত্তার বাচ্চা সুভান রে আমি নিজের বাপ মানিই না, তাহলে ওর মেয়ে আমার বোন হয় কিভাবে? তুমি মানো আর না মানো, সুবাহান তোমার বাবা আর চারুলতা তোমার বোন। অভি দেখো, মন মেজাজ ভালো আছে আমার, একদম খারাপ করবে না। আচ্ছা ঠিক আছে, চলো একটু আদর করে দেই। শুধু আদরই করব, বিয়েটা করবে না। না, ইন্টিমেট হতে বিয়ের প্রয়োজন হয় না। তুমি কাছে এসো তো। নাজিমুদ্দিনকে খুন করার পর প্রায় 6 মাস কেটে গেছে, এখনো অবধি কোনো সুরাহা হয়নি। চারুর সন্দেহ দিনে দিনেই বেড়েই চলেছে সাজিদের প্রতি। আজ বাসায় শুধু চারু, হামিদ আর সাজিদই আছে। পুতুল স্কুলে আছে আর নাজমা বেগম বেড়াতে গেছেন বোনের বাড়িতে। হামিদের চিন্তার অন্ত নেই এখন। চারুকে সে সাজিদের সাথে একা ছাড়তে বেশ ভয় পাচ্ছে। চারুর ও বাড়ি থেকে চলে আসার পর প্রায়ই ফোন করে খোঁজ খবর রাখছে। সাজিদকে এখন সেও বিন্দুমাত্র বিশ্বাস করে না। সন্দেহ করার কোনো কারণও পায়নি, কিন্তু চারু সাজিদকে বিশ্বাস না করায় ও করতে পারছে না। সব সময় চারুর আশেপাশেই থাকছে। কিছুক্ষণ যাবৎ এই ব্যাপারটা সাজিদও খেয়াল করেছে, তবে হামিদের এমন করার কারণ তার বোধগম্য হলো না। চারু মেনে নিয়েছে সাজিদকে, এর অবশ্য একটা কারণ ছিল। চারুর মনে এক মুহূর্তের জন্য সন্দেহ ডানা বাঁধে যে সাজিদই বশ হতে পারে। বশ নামক সেই অজ্ঞাত ব্যক্তিটি জোর করেই শারীরিক সম্পর্কে জড়িয়েছিল চারুর সাথে। সাজিদের কাছাকাছি গিয়ে সে বুঝতে চাইছিল সাজিদই সে কিনা। চারু বুঝতেও পেরেছে লোকটা সাজিদ ছিল না, তবে সাজিদের আচরণ সত্যি মুগ্ধ করেছিল চারুকে। যতদিন না সে তার কাছে গিয়েছিল ততদিন একেবারের জন্য সাজিদ নিজের অধিকার ফলাতে আসেনি। সারা জীবন সকলের অবহেলা পেয়ে আসা চারু প্রথমবারের মতো এতটা গুরুত্ব পায় সাজিদের কাছে। এই ব্যাপারটাতে চারুও সাজিদকে নিজের অনিচ্ছায় অনেকটাই জায়গা দিতে বাধ্য হয় নিজের মনে। অবশ্যই এটা সাজিদের নিজস্ব অর্জন।
চারু দিতে চায়নি, কিন্তু সাজিদ আদায় করে নিয়েছে। ভালোবাসাহীন চারু প্রথমবারের মতো এতটা ভালোবাসা উপলব্ধি করতে পারে। এর আগে তার কাছে ভালোবাসা বলতে ছিল শাওন। শাওন শুধু নিজের মতামত অন্যের উপর চাপাতেই পারত। আর শিহাব ভালোবাসলেও কখনো শাওনের মতো অধিকার ফলায়নি। সে চারুকে বুঝেছে, কিন্তু চারুকে তা বুঝতে দেয়নি। শিহাবের ভালোবাসার ধরনে আজও সে অনন্য। কিন্তু চারু তো চেয়েছিল একটু কেয়ার, একটু বুঝতে পারা মানুষ। চারুর এই মানুষটা হয়েছিল সাজিদ। অবশ্য চারু এখনো প্রস্তুত সাজিদ সম্পর্কে সব মেনে নিতে। এমন প্রস্তুতি সে আগেই নিয়ে রেখেছে নিজ মনে। দুপুরে 3 জনেই খেতে বসেছে। নানা পদ আইটেমের মাঝে একটা ছিল কলিজা ভুনা। কলিজা ভুনাটা দেখেই সাজিদের মনে আবারও প্রশ্ন জাগলো। নাজিমুদ্দিনের কলিজাটা কি করেছিলেন বেলিফুল? বলবো না। প্লিজ, অন্তত এখন তো বলুন। আর কত অপেক্ষা করাবেন? হামিদ খেয়ে ফেলেছে। কথাটা শুনেই হামিদ লাফিয়ে টেবিল থেকে উঠে গেল। কি কইতেছ সেগুলো? মাথা খারাপ নাকি? ঠিকই বলছি। দেখ চারু, মিথ্যা বলবি না। আমি মোটেও কারোর কলিজা খাই নাই। আমি কখন বললাম তুমি খেয়েছো? আমি কখনো তোমাকে হামিদ ডেকেছি? হামিদ ভ্রুকুটি করে তাকালো চারিদিকে। সত্যি করে বলতো, কলিজাটা কি করছস? খাইয়ে ফেলছস নাই তো আবার? তুই কিন্তু আমাকে কথা দিয়েছিলে। আমি খাইনি, হামিদ খেয়েছে। আরে বোন, কোন হামিদ? ঘরে তো আমি আর তুই ছাড়া কেউ ছিল না। তোমাদের একটা গল্প শোনাই? আমি কি বাচ্চা যে গল্প শুনবো? শোনো না। আপনি বলুন বেলিফুল। আমি যখন কলেজে যেতাম তখন প্রতিদিন অনেকগুলো প্রাণী দেখতাম। তাদের মাঝে ছিল একটা রুগ্ন কুকুর। কত অসহায় সে! তার জন্য আমার খুব মায়া লাগতো। তার ছোট্ট একটা বাচ্চা ছিল। বাচ্চাটাকেও সে অনেক ভালোবাসতো। মায়ের ভালোবাসা সর্বদাই তুলনাহীন। মায়ের ভালোবাসা সর্বদাই অতুলনীয়, হোক সে মানুষ অথবা পশু। এইটা এটা ছিল তোর গল্প? এই গল্প দিয়ে কি প্রমাণিত হয়? একদিন সেই কুকুরটা মারা যায়। তার বাচ্চাটা অসহায় অবস্থায় ওভারব্রিজে বসে থাকতো। না খাওয়ার জন্য কিছু ছিল, আর না থাকার জায়গা। সাদা ধবধবে কুকুরছানা, কিন্তু ময়লা হয়ে গেছে। সেদিন বৃষ্টি হচ্ছিল, আর ও একা ভিজছিল সেই ওভারব্রিজে। আমার খুব মায়া লাগে, তাকে আমি বাসায় আনি। তারপর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজের কাছেই রেখে দিই। ও সবসময় আমার সাথে থাকতো, নিজ ভাষায় আমার সাথে কথা বলতো। আমিও বলার চেষ্টা করতাম। এক পর্যায়ে ও আমার বন্ধু হয়ে যায়। এই কাহিনী আমি জানি। সারেন্ডার করণের আগে তুই ওই কুত্তাটারে আমার কাছে রাইখা গেছিলি। এখন এইগুলা বলতাছস কেন? আমাকে শেষ করতে দাও। আচ্ছা কর। একটু বড় হওয়ার পর ও আমার সাথে রাস্তায় বের হতো। আমাকে কেউ কিছু বললেই তার উপর ঝাঁপিয়ে পড়তো। একদম বড় ভাইয়ের মতো রক্ষা করতো আমাকে। তাই আমি ওর নাম দিই হামিদ। আর হামিদই খেয়ে নিয়েছে কলিজাটা। হামিদ স্তব্ধ হয়ে গেল, আর সাজিদ ভ্যাবাচেকা খেয়ে গেল। তাহলে হামিদের কলিজা খাওয়ার এই রহস্য? নিজের মাথায় নিজেরই দুটো মারতে ইচ্ছা করছে। আর এই হামিদের কলিজা খাওয়ার বিষয়টা ভাবতে ভাবতে কত রাত ঘুমায়নি সে। হামিদ কিনা শেষ পর্যন্ত চারুর পোষা কুকুরটির নাম। হামিদ এখনো ভাবছে তার আসলে কি করা উচিত, কি বলা উচিত। ভাগ্যিস ও সেদিন কুকুরের নাম জানতে চায়নি। ওর আর কুকুরের নাম এক জানলে সেদিন নিশ্চিত হার্টফেল করে মারা যেত। এমন সময়েই দরজায় কলিং বেল বেজে উঠল। এই সময় কে? চারু হাত ধুয়েই দরজাটা খুলে দিল। দরজার অপর পাশে থাকা ব্যক্তিটিকে দেখে এক মুহূর্তের জন্য থমকালো চারু। হিমেল এসেছে। হ্যালো চারুলতা, অনেকদিন পর দেখা হলো তোমার সাথে। কেমন আছো? হিমেলের কথা শুনে এক মুহূর্তের জন্য থমকে গেল চারু। তার মানে হিমেল আগেই জানতো চারু এখানে আছে। সাজিদ তাকে মিথ্যা বলেছিল। তবে কি ওর সন্দেহই সত্য? চুপ করে থাকবেন না সাজিদ, উত্তর দিন। হ্যাঁ বেলিফুল, ইমেল সবই জানতো। কেন করলেন এত বড় ছলনা? ছলনা করিনি বেলিফুল। যা করেছি, যতটুকু করেছি আপনার জন্যই করেছি। আমি জানি আপনি আমাকে বিশ্বাস করেন না, কিন্তু একটু ভরসা রাখুন। আমার দ্বারা এমন কিছু হবে না যাতে আপনার ক্ষতির সম্ভাবনা আছে। বিশ্বাস করতে হবে না, ভরসা করুন। বিশ্বাস আর ভরসা কি আলাদা জিনিস সাজিদ? একটু পার্থক্য আছে। কি? পরে বলি। চারু প্রতি উত্তর না করেই সেখান থেকে চলে এলো। নিচে হামিদ আর হিমেল আছে। সাজিদও সেদিকেই গেল। হামিদ এখনো চেনে না হিমেলকে। কে জানে তার সম্পর্কে জানলে হামিদের কি প্রতিক্রিয়া হবে। তবে এই সব কিছুর সাথে হিমেলও জড়িত।
তবে কি এইসব কিছুর সাথে হিমেলও জড়িত? হঠাৎই স্টোর রুমে কিছু আওয়াজ পাওয়া গেল। চারু বিরক্ত হলো। বিড়ালটা আবার এসেছে, আর এইবার সে স্টোর রুমে হানা দিয়েছে। থাকুক ওখানেই আটকে, কিন্তু পরক্ষণেই আবার মায়া লাগলো তার জন্য। সেখানে ঢোকা গেলেও বের হতে পারবে না বিড়ালটা। চারু দরজা খুলে স্টোর রুমে এলো। এই ঘরে আগে কখনো আসেনি সে। সব অব্যবহৃত জিনিসপত্রের ঠাসা। চারু জানলাটা খুলে দিয়ে হাতে কিছুটা চারু জানালাটা খুলে দিয়ে হাতে কিছু একটা তুলে নিয়ে বিড়ালটাকে তাড়া করতেই বিড়ালটা দৌড়ে পালালো। হাতে ছিল একটা লাঠির মতো বস্তু। চারু সেটাকে ছুঁড়ে ফেললো। কোথায় পড়বে কিছু যায় আসে না, এমনিতেও এখানে কেউ আসে না। সেটা গিয়ে আলমারিতে লাগলো, আর সেখান থেকে একটা ছবি বেরিয়ে এলো। ছবিটি হাতে নিয়ে স্তব্ধ হয়ে গেল চারু। নাজমা বেগমের পরনে একটি লাল শাড়ি, মাথা ভর্তি সিঁদুর। তার এক পাশে দাঁড়িয়ে আছে নাজিমুদ্দিন, আর অন্য পাশে আরেক লোক। চারুর অবাক হওয়া শেষ হয় না। একটা কোণায় দাঁড়িয়ে আছে হিমেল, আর আর একদিকে সাজিদকে। একটা কোণায় দেখা যায় হিমেল, আর এক কোণায় সাজিদকে। কোনো রকম এডিট না এটা। দুজনের কাপড় ভিন্ন। একজনের হাতে বই আর একজনের হাতে জুসের গ্লাস। তিনজনেই হেসে কথা বলছে। এই অবধি দেখে হয়তো চারু সবটাই মেনে নিতে পারতো, কিন্তু একটু দূরেই এক কোণে দেখা যাচ্ছে হামিদকে। হামিদকে দেখেই চারুর দুনিয়া ঘুরতে লাগলো। হামিদ, ওর ভাই, যাকে ও অন্ধের মতো বিশ্বাস করে। তার মানে হামিদ আগে থেকেই সব জানতো। চারুর যেন চিন্তা শক্তির লোপ পেল। মনে মনে একটা কথাই বাজছে। এত বড় ধোকা হামিদ কিভাবে করতে পারলো এমনটা? কারোর পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। নিচ থেকে কেউ একজন উপরে আসছে, সম্ভবত সাজিদ। চারু বিন্দু মাত্র নড়ল না। এখন আর লুকোচুরির কিছু নেই। যা হওয়ার সরাসরি হবে। চারু কেমন অপ্রকৃতস্থের মতো তাকিয়ে আছে ছবিটির দিকে। ছবিতে থাকা ছেলেটি হামিদ, তা এখনো বিশ্বাস হতে চায় না চারুর। মনে হচ্ছে এখনই কিছু হবে, আর তার ঘুম ভেঙে যাবে। তারপর দেখা যাবে সে স্বপ্ন দেখছে। হামিদ জড়িত নয় এসবের সাথে। এটা কেবলই এক দুঃস্বপ্ন। দুনিয়ায় সবাইকে সে খারাপ হিসেবে মানতে পারবে, কিন্তু হামিদ সব সময় যাকে অন্ধের মতো বিশ্বাস করে এসেছে, সে কিভাবে হামিদ কিভাবে পারলো চারুর বুকের ভিতরটাকে চূর্ণ বিচূর্ণ করে দিতে? চারুর শরীরে যে একটা আঘাত সহ্য করতে পারে না, সে কিভাবে মনে এতটা আঘাত করতে পারে? চিন্তা শক্তি এমন লোভ কেন পাচ্ছে চারুর? এমন সময়েই দরজা খুলে ভেতরে প্রবেশ করলো সাজিদ। চারুর হাতে থাকা ছবিটা দেখে এক মুহূর্তের জন্য চমকে উঠল সে। এত বড় ছলনা কিভাবে করলেন সাজিদ? চারু শান্ত কণ্ঠে এমন কথায় দিশাহারা হয়ে গেল সাজিদ। না বেলিফুল, আপনি ভুল বুঝছেন আমাকে। আপনি যেমনটা ভাবছেন তেমন কিছু না। চারু কিছু না বলে স্টোররুম থেকে বেরিয়ে নিজের ঘরের দিকে গেল। সাজিদও চারুর পিছু পিছু ছুটলো। বেলিফুল, আমার কথাটা শুনুন বেলিফুল। সাজিদের কথার প্রতি উত্তর করলো না চারুলতা। গোপনে বিছানার নিচে লুকিয়ে রাখা ছুরিটা বের করলো সে। আপনাদের আজ আমি খুন করবো সাজিদ। বিশ্বাসঘাতকদের জায়গা আমার জীবনে নেই। বেলিফুল, আপনি ভুল বুঝছেন আমাকে। আমার কথাটা আগে শুনুন। কি মনে হয় আপনার? আপনি আমাকে যাচ্ছে তাই বুঝিয়ে দেবেন আর আমি তা মেনে নেব? আপনি আগে শুনুন। চারু হঠাৎই খুব আক্রমণাত্মক হয়ে উঠল। হামিদের ছলনা মেনে নিতে না পেরে কাছে থাকা সাজিদের উপর সে আক্রমণ করে বসে। সাজিদের হাতের কিয়দংশ কেটে রক্তক্ষরণ শুরু হয়। কেন এমনটা করলেন সাজিদ? আমার মনে একটু হলেও জায়গা তৈরি করতে সক্ষম হয়েছিলেন আপনি। তবে কেন মুহূর্তেই সবটা তছনছ হয়ে গেল? বেলিফুল, আপনি। চারু এইবার চিৎকার করা শুরু করলো। ঘরের মাঝে সাজিয়ে রাখা ফুলের টবগুলো ছুঁড়ে মারলো সাজিদের দিকে। প্রচন্ড রকমের ধস্তাধস্তি শুরু হয়ে যায় তার আর সাজিদের সাথে। সাজিদ শুধু নিজেকে বাঁচাচ্ছিল, কিন্তু চারুকে আঘাত করছিল না। ফলে একটা পর্যায়ে গিয়ে চারু সাজিদকে কাবু করে ফেললো। সাজিদকে ছুরির আঘাত করতেই যাবে, এমন সময়েই কেউ জাপটে ধরলো চারুকে। সাজিদের কাছ থেকে সরাতে চাইছে। চারুর মাঝে কোনো হিতাহিত জ্ঞান নেই। সে চেষ্টা করে যাচ্ছে নিজেকে ছাড়ানোর। একজন পারছে না বলে আরো একজন এসে চারুকে শান্ত করার চেষ্টা করতে থাকে। দুজনে মিলে আটকে নেয় চারুকে। চারু একবার পিছনে ফিরে তাকায়। প্রথমে যে তাকে ধরেছিল সেটা হামিদ, আর পরবর্তীতে হিমেল এসে সাহায্য করছে তাকে। চারু, কি করতেছস তুই? তুই সাজিদরে খুন করতে চাইতেছস কেন?
হামিদের কথায় এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল চারু। কলিজাটা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে তার। তো কিভাবে পারলে এমনটা করতে? চারুর কথায় থমকে গেল হামিদ। চোখ মুখে ভয়ের ছাপ স্পষ্ট। তবে কি চারু সব জানতে পেরে গেল? অন্ধের মতো বিশ্বাস করেছিলাম তোমাকে আমি। এই প্রতিদান দিলে আমার বিশ্বাসের? চারু, আমার কথাটা শোন। চারু সুযোগ দেয় না। হঠাৎই এলোমেলো ভাবে আঘাত করতে শুরু করলো হামিদকে। হাত দিয়ে করা আঘাত হামিদের শরীরে না লাগলেও কলিজা ক্ষতবিক্ষত হচ্ছে তার। যার জন্য এত কিছু হলো তারই এই অবস্থা কিভাবে মানবে হামিদ? সাজিদ আর হিমেল চারুকে আটকানোর চেষ্টা করলে ঘরে থাকা ফুলদানিটা দিয়ে হিমেলের মাথায় সর্বশক্তি দিয়ে আঘাত করলো চারু। হিমেল অচেতন হয়ে মেঝেতে পড়ে গেল। চারুর পাগলামি থামলো না। সে সাজিদকেও ফুলদানি দ্বারা আঘাত করলো, কিন্তু সেটা খুব বেশি জোরে লাগলো না। তারপরও সাজিদ মেঝেতে পড়ে গেল। এইবার চারুর সকল আক্রোশ গিয়ে পড়ল হামিদের উপর। চারু এখন আহত বাঘিনীর ন্যায় খেপেছে। তাকে শান্ত করার সাধ্য কার? একজন মানুষ যখন জীবনের সবটা হারিয়ে ফেলে তখন তার আর বেঁচে থাকতে ইচ্ছে হয় না। আর যখন একটা মানুষের মৃত্যুকে সবচেয়ে বেশি আপন মনে হয়, মৃত্যুকে সে স্বীকার করে নিতে পারে, অমনি সে ভয় পেতে ভুলে যায়, হয়ে যায় ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম। এতক্ষণ ধস্তাধস্তির ফলে ছুরিটা নিচে পড়ে গিয়েছিল। নিচে থাকা ছুরিটা নিয়ে আক্রমণাত্মক ভাবে ছুটে যায় হামিদের দিকে। হামিদ এক প্রকার ভড়কে যায়। ফলস্বরূপ চারুর এক ধাক্কায় নিচে পড়ে যায় সে। চারু পাগলের মতো সেটাকে হামিদের বুকে বাঁ পাশে চালাতে গেলে হামিদ নিজের চোখ বন্ধ করে নিল। কিছুক্ষণ কেটে যাওয়ার পরেও হামিদ কোথাও কোনো আঘাতের স্পর্শ পেল না। হামিদ ধীরে ধীরে নিজের চোখ খুলতেই দেখা গেল অশ্রু জলে টইটুম্বুর চারুর আঁখিদ্বয়। হাত থেকে পড়ে গেল ছুরিটা। আমি পারলাম না। তোমাকে আঘাত করা আমার পক্ষে সম্ভব না। তুমি আমাকে ভালো নাই বাসতে পারো। আমার ভালোবাসাটা তো মিথ্যে ছিল না। কেন করলে এমনটা আমার সাথে? আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম। ধরণী